আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের ক্লাস নেব পৌরনীতি ও সুশাসন। পূর্বের ক্লাসে তোমাদের পৌরনীতি সম্পর্কে, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করে এসেছি। আজকে তোমাদের ক্লাস নেব পৌরনীতি ও সুশাসনের পরিধি, বিষয়বস্তু, সুশাসনের ধারণা, সুশাসনের সংজ্ঞা এবং সুশাসনের বৈশিষ্ট্য। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুই বলা যায় পৌরনীতি ও সুশাসন হল নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হলো নাগরিকের সামাজিক রাজনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। ফলে নাগরিকের যাবতীয় সব বিষয় প্রতিফলিত হয়। ফলে নাগরিকের সব বিষয় হলো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। আমরা এক কথায় বলতে পারি, নাগরিকের যাবতীয় বিষয়, নাগরিকের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় হলো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে পয়েন্ট আকারে তোমাদের আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়। নাগরিক হলো রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। নাগরিক হলো রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। নাগরিক জীবনকে কেন্দ্র করে রাষ্ট্রের বিকাশ লাভ হয়। ফলে রাষ্ট্রের উন্নতি, পূর্ণতা নির্ভর করে নাগরিকের রাষ্ট্রের প্রতি অনুগত দায়িত্ব, কর্তব্যের উপর। তাহলে নাগরিকের ওপরেই নির্ভর করে রাষ্ট্র। আর নাগরিকের দায়িত্ব, কর্তব্য, নাগরিক কিভাবে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, কিভাবে নাগরিকত্ব লাভ করবে, কিভাবে কর্তব্য অধিকার ভোগ করবে, এগুলো যাবতীয় বিষয় হলো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। 2 নম্বর পয়েন্ট হলো নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর মধ্যে অন্যতম হলো নাগরিকের অধিকার ও কর্তব্য পর্যালোচনা করা। নাগরিক হলো রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। নাগরিকদের প্রধান অধিকার ও কর্তব্যগুলোর অনুসন্ধান ও অনুশীলন হলো পৌরনীতি ও সুশাসনের মূল বিষয়বস্তু। তাহলে বিষয়বস্তুর মধ্যে অন্যতম হলো নাগরিক অধিকার ও কর্তব্য। নাগরিকের অধিকার, তারা কিভাবে অধিকার ভোগ করবে, তারা কিভাবে কর্তব্য পালন করবে, এই সমস্ত বিষয় হলো সুশাসন, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত 3 নম্বর পয়েন্ট হলো মৌলিক প্রতিষ্ঠান। মৌলিক প্রতিষ্ঠানগুলো যেমন সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, গোত্র, সম্প্রদায়, এগুলো যাবতীয় বিষয় সুশাসনের বিষয়বস্তুর মধ্যে পড়ে। 4 নম্বর হলো রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত। তাহলে 3 নম্বরে আমরা পড়লাম মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত, এবার 4 নম্বরে আসবে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত। পৌরনীতি ও সুশাসন যেমন বিভিন্ন মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে, তেমনি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়েও আলোচনা করে। সরকার কাঠামো, সরকারের প্রকারভেদ, রাষ্ট্রীয় মতবাদ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচক মণ্ডলী, আমলাতন্ত্র, সমস্ত কিছুই হলো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। 5 নম্বর পয়েন্ট আমরা আসবো রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্ব পৌরনীতি ও সুশাসনের একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। তাই এই সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে তত্ত্ব ও মতবাদ দিয়ে গেছেন। এগুলোই হলো রাজনৈতিক তত্ত্ব। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। 6 নম্বর সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। পৌরনীতি ও সুশাসন সামাজিক রাজনৈতিক অঙ্গনে বিভিন্নমুখী বিমূর্ত বিষয়, যেমন আইন, স্বাধীনতা, সাম্য, জাতীয়তাবাদ, দেশপ্রেম ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। 7 নম্বর হলো নাগরিক স্থানীয় বিষয় সম্পর্কিত আলোচনা। 7 নম্বর নাগরিকের স্থানীয় বিষয় সম্পর্কিত আলোচনা। পৌরনীতি ও সুশাসনের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
সেজন্য নাগরিকের সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, নাগরিকের যাবতীয় বিষয়গুলি আলোচনা করা হয়। এর মধ্যে স্থানীয় বিষয় হলো অন্যতম। স্থানীয় বিষয়গুলো যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি নির্বাচন ইত্যাদি নাগরিকদের এইসব প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি, কার্যাবলী নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। 8 নম্বর হলো নাগরিকের জাতীয় দিক সম্পর্কিত আলোচনা। নাগরিকের শুধু স্থানীয় দিকে আলোচনা করে না, নাগরিকের জাতীয় দিকগুলোও আলোচনা করে আসে। পৌরনীতি ও সুশাসন বিষয়বস্তু শুধু নাগরিকের স্থানীয় বিষয়ে আলোচনা করে না, নাগরিকের জাতীয় দিকসমূহ আলোচনা করে। জাতীয় দিকগুলো যেমন আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, আমলাতন্ত্র প্রভৃতি বিষয় এর মধ্যে আলোচিত হয়। 9 নম্বর নাগরিকের আন্তর্জাতিক দিক সম্পর্ক। নাগরিকের আন্তর্জাতিক দিক সম্পর্ক যেমন পৌরনীতি ও সুশাসন বিষয়বস্তু শুধু নাগরিকের স্থানীয় বিষয় নিয়েই আলোচনা করে না, নাগরিকের আন্তর্জাতিক বিষয়সমূহ আলোচনা করে। সুশাসনের বিষয়বস্তুর মধ্যে পড়ে নাগরিকের পরিচয় কেবল একটি মাত্র দেশে বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। সময়ের সাথে সাথে নাগরিক বিশ্ব নাগরিকের মর্যাদা লাভ করে। বর্তমান আধুনিক বিশ্বায়নের যুগে নাগরিক বিশ্ব নাগরিকের মর্যাদা লাভ করে। রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক নানাবিধ বিষয়গুলো বাইরের দেশের সাথে তুলনা করা যায়। অন্য দেশে কী রকম রাজনীতি, কী রকম নাগরিকরা কীভাবে সুবিধা লাভ করবে, কীভাবে তাদের উন্নয়ন সাধন হবে, এগুলো বিষয়গুলো জানা যায়। 10 নম্বর হলো নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নানাবিধ নিয়ে আলোচনা করে। নাগরিক হিসাবে রাষ্ট্র থেকে কি কি অধিকার লাভ করতে পারবে, পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিক কি কি কর্তব্য পালন করবে, তার আলোচনা পৌরনীতি ও সুশাসনের মধ্যে বিষয়বস্তুর মধ্যে পড়ে। তাহলে আমরা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা আসব সুশাসনের ধারণা। বর্তমানে বিশ্বের একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা, বিশ্বের আধুনিক ও জনপ্রিয় ধারণা হলো সুশাসন। যেখানে সুশাসন নেই সে দেশের, সে রাষ্ট্রের উন্নয়ন কখনো সম্ভব নয়। সুশাসন রাষ্ট্রের সার্বিক উন্নয়ন তথা সামাজিক, রাজনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। তাহলে একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্তই হলো সুশাসন। সভ্যতার ক্রমবিকাশের, প্রযুক্তির উন্নতির সাথে সাথে তাল মিলিয়ে রাষ্ট্রের শাসন কাঠামোগুলো আসা পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষার রাষ্ট্রীয় কাঠামোগুলো উন্নয়নশীল হিসাবে আবির্ভাব ঘটেছে। সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংক 1979 সালে এক সমীক্ষায় সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে। সুশাসন, গুড গভর্নেন্স, গুড শব্দের অর্থ সু আর গভর্নেন্স অর্থ শাসন, তাই এক কথায় বলা যায় সুশাসন। সুশাসনের সংজ্ঞায় ইউএনডিপি একটি সংজ্ঞায় বলেছেন, সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক। সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্তৃত্বের চর্চা। এর মাধ্যমে একটি দেশের সব স্তরের কার্যাবলী পরিচালনা করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চা। একটি দেশের সব স্তরের কার্যাবলী পরিচালনা করা যায়, তাই হলো সুশাসন। সুশাসন আমরা দ্বিতীয় অধ্যায়ে আরও ভালোভাবে আলোচনা করব। সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসন একটি, তাহলে আমরা এবার আসবো সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসনের সংজ্ঞা জানালাম, এখন আমরা আসবো সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসন একটি দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা, যেখানে নাগরিক তথা জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে। সুশাসন একটি দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা, যেখানে নাগরিক তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে, তাদের অধিকার আদায়, চাহিদা পূরণ করতে পারে। আধুনিক রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা, এজন্য সুশাসন একান্ত প্রয়োজন। সুশাসন, আমি প্রথমেই বলেছি, সুশাসন ছাড়া একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। দেশে আহাজারি, হানাহানি, বিভিন্ন ধরনের ক্রাইম এই সুশাসনের অভাবেই হয়ে থাকে। তো
তো সুশাসনের বৈশিষ্ট্য বলতে গেলে কয়েকটি পয়েন্ট আকারে তোমাদের জানাবো। অংশগ্রহণ। সুশাসনের ভিত্তি হলো ধর্ম বর্ণ নির্বিশেষে, 1 নম্বর পয়েন্ট হলো অংশগ্রহণ। সুশাসনের ভিত্তি হলো ধর্ম বর্ণ নির্বিশেষে শাসন ব্যবস্থায় নারী পুরুষ সমান অংশগ্রহণ করবে। এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সমানভাবে সবাই অংশগ্রহণ করবে। বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন করবে। এই কর্মসূচির দায়িত্ব জনগণ সমানভাবে বন্টন করবে। 2 নম্বর পয়েন্ট হলো আইনের শাসন। 2 নম্বর পয়েন্ট হলো আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের অপরিহার্য শর্ত। তাহলে মূল শর্ত হলো আইনের শাসন, কেননা আইনের শাসন ব্যতীত রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুশাসনের পূর্ব শর্ত হলো আইনের শাসন থাকতে হবে। আইন অনুযায়ী কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকরা সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। স্বচ্ছতা। স্বচ্ছতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নাগরিক, সরকার সবাই স্বচ্ছ হতে হবে। সবাইকে জনগণ যাতে যে আইন প্রণয়ন করবে বা যে নিয়মকানুন পরিচালনা করবে সেটা যাতে নাগরিক খুব স্বচ্ছভাবে বুঝতে পারে এবং সরকার ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে দূরে রাখে এই স্বচ্ছতা। জবাবদিহিতা। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো জবাবদিহিতা। জবাবদিহিতা 4 নম্বর পয়েন্ট। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো জবাবদিহিতা। একটি কাজ করে সেই কাজ সম্পর্কে অন্যকে ব্যাখ্যা প্রদানই করা হলো জবাবদিহিতা। জবাবদিহিতা না থাকলে কখনো সেই কাজ সফল হয় না। 5 নম্বর পয়েন্ট হলো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা। সরকার ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি দায়িত্বশীলতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সরকারের দায়িত্বশীলতার ওপর সুশাসন অনেকাংশই নির্ভরশীল। দায়িত্বশীল সরকার হলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই সুশাসনের মূল বৈশিষ্ট্যের মধ্যে দায়িত্বশীলতা অন্যতম। দক্ষতা। সুশাসনের আরেকটি বৈশিষ্ট্য হলো দক্ষতা। এর অর্থ হলো এমন প্রতিষ্ঠান কর্মপ্রক্রিয়া স্থাপন করা রাষ্ট্রীয় সম্পদের সুষম ব্যবহার যাতে হয় সেজন্য দক্ষতা প্রয়োজন। সার্বিক কল্যাণ। সুশাসনের মূল উদ্দেশ্য হলো জনগণের বা সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এই কল্যাণ তখনই নিশ্চিত হবে যখন জনগণের মনে বিশ্বাস আসবে যে তারা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন নয়, তারা সমাজের মূল। জনগণ যখন বুঝতে শিখবে, জানবে যে আমরাই সমাজের মূল, তখন তারা সার্বিক কল্যাণ সম্ভব হবে। বিচার বিভাগের স্বাধীনতা। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। এখানে বিচার বিভাগ পরাধীন থাকলে সেখানে কখনোই সুশাসন সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্য কাজ করে। এটি সংবিধানের একটি রক্ষা কবচ বলা হয়। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের একটি রক্ষা কবচ। তাই বিচার বিভাগকে হতে হবে স্বাধীন, সরকারের অন্য বিভাগ থেকে থাকতে হবে প্রভাবমুক্ত, স্বাধীন থাকতে হবে এবং যাতে অন্য বিভাগগুলো হস্তক্ষেপ না করতে পারে। সরকারের বৈধতা। সুশাসনের ক্ষেত্রে সরকারের অবশ্যই বৈধ হতে হবে, কারণ সরকার স্থিতিশীল ও বৈধ না হলে সুশাসন সম্ভব নয়। সরকার স্থিতিশীল এবং বৈধ না হলে সুশাসন সম্ভব নয়। বৈধ সরকার স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ণ হয়, অবৈধ সরকার স্বেচ্ছাচারী হয় এবং দুর্নীতিপরায়ণ হয়। সাময়িক অগণতান্ত্রিক শাসন কখনোই সুশাসন হতে পারে না। আমরা সুশাসনের বৈশিষ্ট্যর কয়েকটি পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অনলাইন ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখবে, এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম।